এবং তাদের সংবাদ শিরোনাম 50 বছরের ইসলামিক বিপ্লব শেষ হতে চলেছে, আয়াতুল্লাহ খামিনি পালিয়ে যাবেন, যার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল কার্গো প্লেন। তার বিভিন্ন ধরনের যে কাছের সঙ্গী রয়েছেন, অন্তত পক্ষে 22 জন সদস্য রেডি। এটি প্ল্যান বি এর অংশ। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ঠিক যেইভাবে দেশ ত্যাগ করে রাশিয়ায় গিয়ে নিজের জীবন বাঁচিয়েছেন, আয়াতুল্লাহ খামিনি ঠিক একইভাবে মস্কোতে পালিয়ে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করছেন। এটা প্ল্যান বি এর অংশ। 86 বছরের এই সুপ্রিম লিডার দীর্ঘ 50 বছরের শাসন ভেঙে অবশেষে পতন হওয়ার পর পালানোর জন্য প্রস্তুত। বন্ধুরা, এটি আমার কথা নয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাদ এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার বক্তব্যে এমনটা দাবি করেছেন। যদিও এটা হাস্যকর বিষয়, কারণ আয়াতুল্লাহ খামেনির মতো একজন সুপ্রিম লিডার, যিনি মৃত্যুকে কখনো ভয় পান না এবং তার উপর অন্তত পক্ষে এর পূর্বেও 16 থেকে 17 বার হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য, তারপরও তিনি পালিয়ে যাননি। দেখুন, আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে অপপ্রচার এবং এই ধরনের তথ্য প্রকাশ ইরানের অভ্যন্তরে বর্তমানে যে আন্দোলন চলছে তাকে আরো চাঙ্গা করবে। বিশেষ করে এই ধরনের মিথ্যা নিউজ ছড়ানো এই আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উৎসাহ যোগাবে যে প্রচন্ডভাবে যদি প্রোটেস্ট করা যায়, তাহলে 1953 সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা হয়তো আবার ঘটবে। এখানে বলে রাখা ভালো, এর পূর্বে ইরানের ভেতর যে রাজবংশের শাসন ছিল, রেজা পাল্লিবির শাসন, সেটা 1953 সালে প্রয়াত যে রুহুল্লাহ খমিনি রয়েছে তার আন্দোলনের মাধ্যমে পতন হয়। 1953 সালে কিছু সময়ের জন্য তার পতন হয়েছিল। তারপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহযোগিতায় রুহুল্লাহ খামেনি থেকে আবার ক্ষমতা নেওয়া হয়, যেই ক্ষমতার আবার ইসলামিক বিপ্লব ঘটে 1979 সালের দিকে। মানে একটা সময়ে যে স্বৈর শাসক ছিল সে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় এসেছেন। এখন কিন্তু এই ধারণাই আবার ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রচার করতে চাচ্ছে এবং যুক্তরাষ্ট্রে বর্তমানে পালিয়ে রয়েছেন যিনি রেজা পাল্লিভি, রাজবংশের শেষ সন্তান তাকে বলা হয়। তিনিও কিন্তু এই ইরানের ক্ষমতা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। মূল কথা হলো, যুক্তরাষ্ট্র যদি পরিকল্পিতভাবে আয়াতুল্লাহ খামেনির উপর গোপন হামলা করে এবং তাকে হত্যা করতে সক্ষম হয়, তাহলে পরিস্থিতি কি জটিল হবে, এটাই কিন্তু এখন মুখ্য বিষয়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন সেই দৃশ্যটি ইরানের দৃশ্য। বলার কোনো অপেক্ষা রাখে না এবং ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যে অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা মারাত্মক। বর্তমানে ইরানের 31টি প্রদেশের মধ্যে কমপক্ষে 21 থেকে 27টির মধ্যে এই ধরনের শক্তিশালী আন্দোলন ছড়িয়ে পড়েছে। দেখুন, অন্তত পক্ষে 46 থেকে 156টি শহরের ভেতর এই প্রতিবাদ ঘটছে। সাম্প্রতিক দিনগুলোতে প্রতিবাদের সংখ্যা দ্রুত বাড়ছে। যেমন জানুয়ারির 8 তারিখে অন্তত 156টি প্রতিবাদের ঘটনা ঘটেছে, যা আগের দিনের তুলনায় অনেকটাই দ্বিগুণ। আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, ইরানের সম্পূর্ণ ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে, ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। অলরেডি যেমনটা শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত এলন মাস্কের যে স্টারলিংক রয়েছে তার সেবা প্রদান ইরানের ভেতর শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মানে আন্দোলনকে আরো সরাসরি নিজেদের কন্ট্রোলে তারা নিজেদের প্রোপাগান্ডা চালিয়ে আরো জটিল করে তুলবে। অলরেডি ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রয়েছে তারা তাদের সৈন্য মোতায়েন করেছে এবং তারা ব্যাপক ভিত্তিতে শক্তিশালী শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করছে। এই ঘটনায় অলরেডি 45 জন নিহত হয়েছেন। দেখুন, হাজার হাজার বিভিন্ন ধরনের প্রোটেস্টকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা পশ্চিমা বিশ্বের এজেন্ট হিসাবে কাজ করছেন আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছেন। এখন এই যে আন্দোলন ইরানের ভেতরে, এই যে পরিস্থিতি, সরকারের কি পতন হয়ে যাবে? দেখুন, এর হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ইরানের ইতিহাসে এই ধরনের নয়, এর থেকে আরো শক্তিশালী প্রতিবাদ প্রোটেস্ট আরো হয়েছে। যদি উদাহরণ হিসাবে আপনাদের আমি বলি, 1999 সালের স্টুডেন্ট যে প্রোটেস্ট রয়েছে সেটা, রিফর্মপন্থীরা যারা মধ্যপন্থী সংস্কারপন্থী সংবাদপত্র বন্ধের বিরুদ্ধে ওই সময় ব্যাপক আন্দোলন করে, এর থেকেও কয়েক গুণ বেশি সিকিউরিটি ফোর্স দিয়ে ওই সময় এটাকে দমন করা হয়। এরপর 2009 সালের যে গ্রিন মুভমেন্ট, নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে কথিত অভিযোগে লক্ষ লক্ষ মানুষ, এর থেকেও প্রায় 15 থেকে 30 গুণ বেশি মানুষ রাস্তায় নামে, যা 10টি শহর সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছিল।
হয়েছিল। ডেট টু দ্য ডিটেক্টর আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে ওই সময় এই ধরনেরও কিন্তু বক্তব্য দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু দমন করা হয়। এবং 2019 সালেও যে গ্যাসোলিন প্রোটেস্ট রয়েছে, যেটাকে ব্লাডি নভেম্বর হিসাবে বলা হয়, জ্বালানি মূল্য বৃদ্ধির জন্য 100 শহরের বিষয়েও এই ধরনের ব্যাপক প্রোটেস্ট চলে এবং সেখানেও কিন্তু 321 জন নিহত হয়েছিলেন সেই হামলার প্রতিবাদ দমন করার ক্ষেত্রে। 2022 সালে ইরানের ইতিহাসে সব থেকে বড় আন্দোলন হয়, যেটা মাইসা আমিনি প্রোটেস্ট বলা হয়, যেটাকে উমেন লাইফ ফ্রিডম বা বোরকার উপর ভিত্তি করে বা হিজাবের উপর ভিত্তি করে আন্দোলন হয়েছিল। পুরো ইরান জুড়ে এটা ছড়িয়ে পড়েছিল এবং 300-র উপর নিহত হয়েছে এবং সেই ঘটনাও কিন্তু নাড়িয়ে দিয়েছিল ওই সময় ইরানকে। সেই আন্দোলনও দমন করা গেছে। তবে প্রশ্ন হলো যে বর্তমানে কেন এই আন্দোলনটি দমন করানো যাচ্ছে না এবং কেন ইরান সাথে সাথে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে না, সময় নিচ্ছে? এর মূল কারণ কি? দেখুন, পূর্বের আন্দোলনগুলো এক পন্থায় একটি দাবিতে হয়েছে, আর বর্তমানের বিষয়টা একেবারে ভিন্ন।